তরুণ এবং ডাক্তার এই দুই শ্রেণীর জন্য আপনি ফিটনেস ঠিক রাখার কি পরামর্শ দিতে পারেন? প্রথম কথা হচ্ছে যে তরুণকে কোন একজন মানুষ যদি মনে করে যে আমার বয়স 70, আমি বুড়া, সে আসলে ভুল বলছে। কেউ যদি মনে করে যে আমার এই বয়সে আমি সাইকেল চালাই, সাইকেল তার এই বয়সে সাইকেল চালাইতেছে, সাইকেল এই বয়সে সাঁতার কাটতেছে, সাইকেল পুকুরের মধ্যে লাফাইতেছে, এগুলো কি করে, এই ফিল যদি যার মধ্যে সে আসলে বুড়া। আমি একটা চ্যানেলে যখন প্রোগ্রাম করলাম আমাকে বললো যে টেবিলটা কেমন হয়, বললাম যে ডাক্তারদের প্রোগ্রাম তো চেয়ারে বসাইন না, সামনে একটা টেবিল দিয়ে রাখবেন যাতে বুড়িটা দেখা না যায়। কারণ সে বলবে যে আপনার ওজন কমাতে হবে, নাহলে হার্টের রোগ হবে, আপনার লিভারের রোগ হবে, কিন্তু তার তো একটা বিশাল বড় ওজন। তখন রোগীরা বলে যে নিজের এত ওজন, আমাকে ওজন কমাতে বলছে। ডাক্তার সোসাইটি, তাদের কাছে দায়িত্ব থাকবে। ডাক্তার হিসেবে আপনি আপনার রুগীকে ভালো রাখবেন, ইয়েস ইউ আর দ্য রাইট পারসন, এবং আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আসলে ভালো রাখছেন। কিন্তু ওই রুগীর ডাক্তার তো আপনি, তাহলে আপনাকে একটু ফিট থাকতে হবে, আপনাকে সেই যুদ্ধটা থাকতে হবে। সারাদিন জিকির করি আর না করি, আমার রেসের মধ্যে, আমার মুখের মধ্যে জিকির থাকে, এটা একটা পার্সোনাল বিষয়। এটা কেন? এটা আমাকে এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন দেয়। সেকেন্ড হচ্ছে যে আমি অলওয়েজ আমার পেছনে বাংলাদেশের পতাকাটা রাখি, এটা আমাকে এক ধরনের ফিলিংস দেয় যে ইউ হ্যাভ টু কমপ্লিট, এটাকে তোমাকে আজকে উঠাতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি মেডি ভয়েসের বিশেষ আয়োজনে। আজকে আমরা আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি সদ্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফিনিশ করে আসা বাংলাদেশের বিখ্যাত ভাস্কুলার সার্জন ডক্টর সাকলাইন রাসেলকে। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ আরাফাত। আই এম পার্টিকুলারলি থ্যাঙ্কস মেডি ভয়েসকে, কারণ আমরা যারা চিকিৎসক, বাংলাদেশের প্রত্যেকটা চিকিৎসকই ভালো না ভালো কিছু কাজ করছে, এই সুখবরগুলো আমাদের তুলে ধরবার মানুষ নাই, মিডিয়া খুব একটা নাই, সে জায়গায় একটা কঠিন ভালো রোল পালন করছে মেডি ভয়েস, সেজন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিই। স্যার আপনাকেও ধন্যবাদ, এবং আপনাকে আমরা অভিনন্দন জানাতে চাই আমাদের পক্ষ থেকে বাংলাদেশের হয়ে এত বড় গৌরব বয়ে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো, এই আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে আপনি অংশ নিলেন, এই অংশ নেওয়ার পেছনে আপনার মূল প্রেরণা কি ছিল? মূল প্রেরণা আসলে একটা পাগলামি, কারণ প্রত্যেকটা সৃষ্টিশীল কাজের পেছনে এক ধরনের পাগলামি লাগে। তো আমার পাগলামিটা আসলে আসে অন্য একটা জায়গা থেকে। সেটা হলো যে আমি চিকিৎসক, অন্য একটা মানুষকে ভালো রাখা আমার এক ধরনের ইথিক্যাল দায়িত্ব, এটাই আমার পেশা। তো আপনি যদি অন্য একটা মানুষকে ভালো রাখতে চান, তাহলে আপনাকে নিজে তো সবার আগে ভালো থাকতে হবে। অবশ্যই। আপনি যখন বিমানে উঠবেন, দেখেন যে একটা নির্দেশনা দেয়া থাকে যে যদি কোনো বিমানটা বিপদে পড়ে, আপনার সন্তানের মুখে মাস্ক দেওয়ার আগে আপনি পরে নেবেন, দেন আপনি আপনার সন্তানকে দিবেন। কারণ কি, আপনি যদি প্রোটেক্টেড না থাকেন, আপনার সন্তানকে আপনি প্রোটেকশন দিতে পারবেন না। তো আমরা দেখেছি যে আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে তারা এই যে জীবন যুদ্ধ করতে গিয়ে তারা অনেকটা নিজেরই অসুস্থ হয়ে পড়ে। দেখবেন অনেক কার্ডিওলজিস্ট হার্ট অ্যাটাক করে চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ মৃত্যুদণ্ড নিয়ে পৃথিবীতে আসে, যেতেই হবে, সে বিষয়ে আসলে আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো না। কিন্তু আমাদের চাওয়াটা কি, যে শেষ দিন পর্যন্ত যেন আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো আমি সবসময় বলি যে একজন চিকিৎসক কখনো একজনের মানুষের বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারে না, কিন্তু তার বেঁচে থাকাটাকে সুন্দর করবার একটা চেষ্টা সে করতে পারে, সেটার জন্য সে একটা বড় অসিলা। তো আমার একটা ফিল হয় যে আমরা না নিজেরাই অতটা সচেতন না। তো তখন আমি দেখলাম যে আমার শরীরের মধ্যে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমি আমার স্যারদের সঙ্গে লম্বা সময় অপারেশন করতে করতে দেখা যাচ্ছে যে আমার মাসেল স্টিফনেস গ্রো করলো, আমার সারা বডি মাসেল একদম স্টিফ। আমার খুব হবি ছিল বাইক চালানো, যেমন প্রাইভেট কার বিক্রি করে কিন্তু বাইক কিনেছিলাম। তো আমার খুব হবি ছিল, এটা অতিরিক্ত চালাতাম। তো সবকিছু মিলে আমার কাছে মনে হলো আমার কিছু পেইন আমার শরীরে ঢুকে গেল। আমি প্রায় টানা 7 মান্থ আমাকে ফিজিওথেরাপি নেওয়া হয়েছে। একটা পর্যায়ে দেখলাম যে না, দিস ইজ নট দ্য সলিউশন। তখন আমার কাছে মনে হলো যে আমি যে শরীরটাকে অন্যকে ভালো রাখবার জন্য তৈরি করছি, সেটা আসলে অতটা ভালোভাবে তৈরি হচ্ছে না। তখন আমি আসলে এক্সারসাইজটাকে রেগুলার করার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে এক্সারসাইজ না করার পেছনে আমার অনেকগুলো কারণ। যেমন আমি সময় পাই না, আমি ব্যস্ত, রুগী বেশি, অপারেশন করতে হয়, মধ্যরাতে আসতে হয়, দেখলাম যে অনেকগুলো কারণ। তখন আমার কাছে মনে হলো যে একটা কারণই তো এক্সারসাইজ করবার জন্য যথেষ্ট, যে আমি সুস্থ থাকতে চাই আমার রুগীদের স্বার্থে। তখন আমি শুরু করতে গিয়ে দেখলাম যে আসলে রেগুলার করতে পারছি না, এই নানা প্রবলেম, নানা বিপদ। তখন আমার মেডিকেল কলেজ লাইফের কথা মনে হলো। তুমি আমার জুনিয়র, তুমি করেই বলছি। অবশ্যই। তো আমার কাছে মনে হলো যে মেডিকেল কলেজে কি মনে আছে তোমার, যে আইটেম থাকলে পড়ালেখা সেই দিন ভালো হয়, প্রচন্ড, অন্য সময় ফাঁকিবাজি। তো তখন চিন্তা করলাম যে সামনে যদি একটা এক্সাম থাকে, আমি হয়তো একটু ঠেলায় ভালো করে পড়ালেখা হবে, এরকম একটা ব্যাপার।
তখন মনে হলো যে আমি তাহলে এক কাজ করি, একটা ম্যারাথনে অংশ নেই। ম্যারাথনে অংশ নেওয়ার পরে খুব ভালো লাগে, আরে হ্যাঁ দোস্ত কেমন আছিস, রাস্তার মধ্যে দেখা হচ্ছে, যে ওর সাথে দেখা হয় নাই। তারপরে সবচেয়ে আমার অবাক লাগছে যে আমি তো শমশেরনগর চা বাগানের মধ্য দিয়ে দৌড়াচ্ছি, ভোরবেলা অন্ধকার দৌড়াচ্ছি, সামনে রাস্তাটাও বুঝি না, ভাঙাচোরা রাস্তাটাও বুঝি না। হঠাৎ করে দেখলাম যে আমি দুইটা চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছি। হঠাৎ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সূর্য উঠছে, চা বাগানটা একদম ফুটে উঠছে, কিছু কিছু মানুষের মাথা দেখা যাচ্ছে। আর একটু সামনে গিয়ে দেখি যে মানুষজন দাঁড়িয়ে আছে আমাদেরকে হাততালি দেওয়ার জন্য, এবং একসাথে রান করছি, গল্প করছি, ছবি তুলছি। মনে হলো যে এটা তো মনে হয় আর একটা জগৎ, এরকমটা ফিল হলো। তখন আমি আসলে ম্যারাথনে অংশ নেওয়া শুরু করলাম। দেখলাম যে ম্যারাথনের সামনে আসলাম, ওই কটা দিন ভালো রিহার্সেল হয়। আমি সকালে ঘুম থেকে উঠি, এরকম করতে করতে আমার জীবনে একটা বড় বিপদ চলে আসলো। সেটা হলো যে আমার একটা চোখে প্রবলেম হলো, খুব গুরুতর প্রবলেম এবং অনেকটা অন্ধত্বের ঝুঁকি। আমার চিকিৎসক আমাকে বললো যে 6 মাস কোনো ধরনের অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না, টোটালি স্টপ। দেন আমি স্টপ করার পরে মনে হলো যে চোখে একটা অপারেশনও হলো। তা আমার সারা রাত আমার কাছে মনে হয় যে আমি চোখের ব্যথায় কাঁদি না, আমার কাছে মনে হয়েছে যে আমি 6 মাস আমার এক্সারসাইজ দৌড়দৌড়ি করতে পারবো না। এই যে একটা আলাদা জগৎ তৈরি হয়েছে, তো বন্ধু বান্ধব আছে, সার্কেল আছে। তখন মনে হলো যে আমার মনে হলো যে চোখ যাওয়ার থেকে আমার এই জিনিসটা অনেক বেশি কঠিন লাগছে। তখন আই ফিল যে আই এম ইন লাভ উইথ দিস অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই অ্যাক্টিভিটিসগুলো আমার রক্তে মিশে গেছে, আমি এটাকে ফিল করছি। তখন মনে হলো যে আমার এই জিনিসটার প্রতি একটা মায়া প্রেমটা আমি টের পেলাম। টের পাওয়ার মধ্যেই কোভিড চলে আসলো। কোভিড যখন চলে আসলো, ডেফিনেটলি কোভিডের সময় কিন্তু এক ধরনের যুদ্ধে পড়লাম, জীবনের হুমকি। এবং কোভিড এসে বোঝাই গেল কি তোমার যা কিছু থাকুক, তোমার শরীরটা যদি ঠিক না থাকে তাহলে তুমি কোভিডকে ফাইট করতে পারবে না। তখনও আবার ফিল হলো। সবকিছু মিলিয়ে যখন আমি আমার কোভিড গেল, দেন একটু বেটার ফিল করলাম আমরা। তখন আমার ধাক্কা, যে আমার চোখে প্রবলেম বন্ধ হয়ে গেল। তখন আমাকে ডাক্তার বললো যে ইয়েস, দৌড়াদৌড়ি বন্ধ, লাফালাফি বন্ধ, কিন্তু একটা করা যাবে, সেটা কি সাঁতার কাটা যাবে। আচ্ছা আচ্ছা। দেন আমি যেই দিন চোখে অপারেশন করি, লেজারের মাধ্যমে করা হয়েছে রেটিনাতে, পরের দিনই গিয়েই কিন্তু আমি সুইমিং পুলে, পুকুরে, পুরান ঢাকার গোলতলাপথে যাই এবং সেখান থেকে সাঁতার প্র্যাকটিস করা। এবং 6 মাস পরেই ওই যে বলছি সামনে পরীক্ষা থাকলে আমি ভালো করি, এটাই কি আপনাকে ওই বাংলা চ্যানেল পারে? এক্স্যাক্টলি। তখন আমি ঠিক করলাম যে তাহলে সামনে যদি বাংলা চ্যানেল থাকে তাহলে আমি ঠেলায় পড়ে রেগুলার আসবো। তখন পারফেক্ট ইউজ অফ কোভিড ছুটিটা যে থাকলো ওটাকে ইউজ করলাম। দেন আমি সাঁতারটা ওরকম শেখার আগেই আসলে আমি বাংলা চ্যানেলটা পাড়ি দিলাম 2021 সালে। ওইবার সাগরটা ভয়ঙ্কর উত্তাল ছিল, প্রফেশনাল যারা সুইমার ছিল তারা পর্যন্ত ওটা ব্যর্থ হয়েছে। কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম, সামনে যা কিছু ঘটতেছে আমি মনে করতাম যে এটা মনে এমনই হয়, কিন্তু ওরা তো কম্পেয়ার করেছে আগের সাথে, যে এটা তো খুব কম্পেয়ার করে দেখি না, এরকম দেখিনি। কিন্তু আমি বুঝতেছি না, আমি মনে করছি সাগর মানে তো এমনই হবে। সো ওর পাশাপাশি মনের জোর দিয়ে অনেকটা আগে এই জাস্ট এই জিনিসগুলো আমাকে আসলে মাথায় রেখেছে। তারপর একে একে তখন জানতে পারলাম আয়রনম্যান জিনিসটা কি। তখন আমরা আয়রনম্যান শুনতে গিয়ে মনে হলো যে যারা আয়রনম্যান এরা আসলে টোটালি ইনসেন, এবং আয়রনম্যান ডেফিনেটলি ইনজুরিয়াস টু হেলথ আমি মনে করি। কারণ এখানে যে পরিমাণ প্রেশার নিতে হয় শরীরের উপরে, মানুষ মনের উপরে, আর্থিকভাবে, এটা আসলে আমার কাছে মনে হতো যে এটা পাগলামি। এই পাগলামি যাদেরকে করে এরা মানুষই না, আমি এরকম একটা ফিল করতাম। তখন আমি বললাম যে ঠিক আছে, আমারও যদি ইচ্ছা করছে তাহলে আমি হাফ দূরত্বের যে আয়রনম্যান আছে সেটা দিই, 70.3 দিলাম। এই কি মালয়েশিয়াতে 2022 সালে 70.3 যখন দিতে গেলাম মালয়েশিয়া লঙ্কাইতে, দেখলাম যে 90 কিলো সাইকেল চালাচ্ছি, সাগরে সাঁতার কাটছি, দৌড়াচ্ছি। ওই যে 90 কিলো যখন সাইকেল চালালাম, এটা কখনো পাহাড়ি রাস্তায় ঝর্ণার পানিটা পড়ছে, সাগরের ঢেউ এসে আমার রাস্তার উপরে এসে লাগছে, গ্রামের মালয়েশিয়ার বাচ্চারা দাঁড়ায় আছে একটা পানির বোতলের আশায়। পুরো সিনারিওটা আমার এত এনজয়মেন্ট লাগলো। কিসের রেস, আমি শুধু এনজয় করছি আর যাচ্ছি। তখন মনে হলো যে আমার মাথায় এটা খেললো যে আমি আসলে এক ধরনের স্পোর্টস ট্যুরিস্ট হব আর কি। অর্থাৎ আমি এক জায়গায়, লাইক আমি সিলেটে যাব, একটা 42 কিলোমিটার দৌড়াবো, তাহলে 42 কিলোমিটার জায়গাটা আমার দেখা হয়ে গেল। আল্লাহর মানে সৃষ্টি দেখা তো একটা শূন্য, মানে মূল উদ্দেশ্য স্পোর্টস। তাহলে আমার মাথায় ঢুকলে স্পোর্টস ট্যুরিস্ট হবো, আমি সব জায়গায় আমি স্পোর্ট দিয়ে বেড়াবো। কিন্তু তখন আমাকে একজন বললো যে তুই যে 70.3 দিচ্ছস, তোরেতে মানুষ আয়রন ম্যান বলতেছে, আসলে তুই আয়রন ম্যান না। আয়রন ম্যান হইতে হলে তাকে ফুল দিতে হবে, মানে একটু হিট করলো আর কি। আবার ফুল দিতে হবে, এটা তো আমি বুঝি যে ফুল দেওয়ার তো পাগলামি। তখন আমি ক্যালকুলেট করে দেখলাম যে এটা আসলে আমার পক্ষে সম্ভব না।
এবং একটা পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে যেহেতু সম্ভব না, কিন্তু আমি সারা জীবন একটা আফসোস আমার মনে হয় কাজ করবে। সো আমি এটা লাইফে একটা অ্যাটেম্প নিয়ে আমি অফ হয়ে যেতে চাই। যেমন আমি বাংলা চ্যানেল একবার দিয়েছি, আমি অফ হয়ে গেছি, আমি আর দিই না, কারণ অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। সাধারণ মানুষ বলবো বা আমি নিজেও ফিল করি যে একজন আয়রন ম্যান, একজন নিউজ প্রেজেন্টারের থেকেও একজন ভাস্কুলার সার্জন এই সমাজের জন্য এই মুহূর্তে প্রয়োজন, যেটা সাকলাইন। দ্যাটস আমি চাই যে এই সমাজের ভাস্কুলার সার্জনটা সুস্থ থাকুক, জীবিত থাকুক, যদি আল্লাহ হায়াত রাখে, সুস্থ থেকে মানুষকে সেবা দিতে হবে। এইসব দিক বিবেচনা করে আমি আসলে ডিসাইড করি যে যেহেতু ওই চূড়াটা দেখার একটা লোভ আমার সারা জীবনে, আমি আমার লাইফে কখনো আমি আফসোস রাখি না। দিস ইজ মাই পার্সোনালিটি। আমি যদি মনে হয় যে আমি এই জিনিসটা করবো, আমি এটা করে ছাড়ি। এটা আমার বাসার ফ্যামিলির লোকেরাও জানে। এই জন্য বাসার সবাই কোনোদিন মুখ দিয়ে যদি আমি বের করি যে আমি এটা করবো, তাহলে জানে যে এটা ও করবেই। সেই জন্য তারা আতঙ্কে থাকে যে না জানি ও আর একটা কিছু করবে বলে। বাট আমি ফিল করি যে আমার যারা ফলোয়ার্স আছে, ঠিক আছে, সবাইকে আয়রন ম্যান হওয়ার দরকার নেই, বা আমি যে প্রেক্ষাপটে করেছি দ্যাটস গুড। বাট আমার কাছে মনে হয়েছে যে 100% এটা কিছুটা ইনজুরি করে শরীরের জন্য। সো ফিটনেসটা প্রাইম টার্গেট হওয়া উচিত, আর রেসগুলো ফাঁকে ফাঁকে থাকলে ওইটা ভালো হয়। সো আমার মূল টার্গেটই ছিল যে আমি একটা এই এক্সারসাইজটাকে, ফিটনেস যুদ্ধটাকে আমার অভ্যাসে পরিণত করতে চাই। এই উদ্দেশ্যেই এই রেসগুলোতে আসলে অংশ নিচ্ছে। আমার বাংলাদেশের পতাকা দেশে বাড়ি তুলে ধরেছি, ইটস একটা প্রাউড। ইউরোপের মতো জায়গায় বাংলাদেশের পতাকা তুলে ধরেছি একমাত্র আমি। অনেক ভালো লেগেছে, যতবার গিয়েছে ততবারই তো পতাকা তুলে ধরা হয়েছে, অনেক ভালো লেগেছে। কিন্তু আমার কাছে একটা জিনিসই সবসময় ভালো লাগা কাজ করবে, আমি যদি ফিট থেকে বাকিটা জীবন পার করতে পারি। ওকে, আমরা একটা লম্বা অনুপ্রেরণামূলক গল্প শুনলাম। আমার মনে হয়েছে অনেকে এখান থেকে অনুপ্রেরণা যাবে। তবে স্যার, আমি স্পেসিফিকভাবে একটা জায়গায় আপনাকে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে স্যার, এই যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আপনি অংশ নিলেন, আপনি তো দীর্ঘদিনের প্রস্তুতির কথা বললেন। আলাদা করে এটার জন্য কি নতুন কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়েছিল কিনা, নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট দিনের জন্য? ডেফিনেটলি আয়রনম্যানের প্রস্তুতির ক্ষেত্রে বলা হয় যে আপনি যত বড় বিগ অ্যাথলেটই হন না কেন, আপনাকে মিনিমাম 1 বছর ধরে আপনার শরীরটাকে রেডি করতে হবে। আপনি যদি 100 বারও আয়রনম্যান দিয়ে থাকেন, তারপরও আপনাকে আয়রনম্যান দেওয়ার আগে আপনার শরীরটাকে ফিট করতে হবে। কারণ পৃথিবীর যে প্রান্তে গিয়ে আপনি আয়রনম্যান দেন না কেন, আয়রনম্যান মানে হচ্ছে যে আপনি এমন একজন মানুষ যে শত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারেন, আপনার ফিনিশ লাইন টাচ করতে পারেন। এবং আয়রনম্যান রেসের ক্ষেত্রে বলা হয় যে বিগেস্ট পার্ট, সবচেয়ে টাফেস্ট পার্ট অফ দ্য আয়রনম্যানটা কি, সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট দিনে রেস ডেতে গিয়ে আপনি স্টার্ট লাইনে দাঁড়াতে পেরেছেন। দ্যাট ইজ দ্য সব টাফেস্ট পার্ট। বাকি ফিনিশ করাটা কিন্তু টাফেস্ট না। তো দ্যাটস ওয়াই এই যে প্রায় এক্সক্লুসিভলি একটা 1 বছর, আমার প্রায় 1 বছর 3 মাসের একটা ট্রেনিং শিডিউলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সপ্তাহে আমি কখনো কখনো 17-18 ঘন্টা পর্যন্ত আমি ট্রেনিং করেছি। তবে অন অ্যান এভারেজ আমি 13 থেকে 14 ঘন্টা ট্রেনিং করেছি প্রত্যেক সপ্তাহে। এবং এই ট্রেনিং করতে গিয়ে আমার ডিপার্টমেন্টের যারা ভাস্কুলার পরিবার আছে, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। সো সেখানে আমি করেছি, আমার অথরিটি আমাকে সাপোর্ট দিয়েছে, ফ্যামিলি, বন্ধুবান্ধব, আপনজন, আমি মনে করি যে সবাই হিউজ স্যাক্রিফাইস করেছে। তো যখন আমি ওই স্টার্ট লাইনিংয়ে দাঁড়িয়েছি, তখন আমার কাছে প্রথম এটাই ফিল হয়েছে যে 1 বছর 2 মাসের প্রস্তুতি হিউজ বঞ্চনার একটা ইতিহাস। বঞ্চনা বলতে আমি সব কিছু বঞ্চনা বলতে আমার পরিবারকে বঞ্চনার মধ্যে রেখেছি। আমার ভাস্কুলার পরিবার, নিজ পরিবার, আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই আমার থেকে একটু, সবার থেকে ডিস্টেন্স মেনটেন করেছি, কারণ আমি সামাজিকতাটা বজায় রাখতে ওইভাবে পারি নাই। কারণ হিউজ এঙ্গেজমেন্ট আমার এখানে ছিল। তখন ফিল হতো যে যদি আমি এটা ফিনিশ করতে না পারি, তাহলে এতদিনের এই ত্যাগটা আমার বৃথা যাচ্ছে। এটা আমার মাথায় কাজ করেছে। এবং ডেফিনেটলি আমি আসলে এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে ওই সাপোর্টটা দিয়েছে। আদারওয়াইজ আমি আসলে এখানে পার্টিসিপেট করতে পারতাম না আর কি। ওকে, আমরাও আপনাকে সাপোর্ট দেওয়ার সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার, 3টা সেগমেন্ট আমরা জানি আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে যেতে হয়: সাঁতার, সাইক্লিং এবং ম্যারাথন। এই 3টে সেগমেন্টের জন্য আপনার জন্য সব থেকে কষ্টকর বা ওই মুহূর্তে টাফ কোনটা ছিল? সত্যিকার অর্থে আমি তো বলেছি যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আয়রনম্যান ট্রাকটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে যেন সে এক ধরনের অবস্টাকল ফেস করে, এবং অবস্টাকল ফেস করে সে পার হয় বলে তাকে আয়রনম্যানটা বলা হচ্ছে। তো
ব্যাপারে কি, যখন আপনি আমাকে বলেন যে আপনি নেমে সাগরে 4 কিলো সাঁতার কাটেন, আর ধামে আমি কাটতে পারবো, মানে কোনো ব্যাপার নাই এটা আমার এই মুহূর্তে আর কি। যদি বলেন যে স্যার আপনি আজকে 180 কিলো সাইকেল চালান, কোনো ব্যাপার না আমার জন্য এখন, এটা আমি একদম সাইকেল চালা এসে অপারেশন করি আমি রেগুলার, সাইকেল চালা শেষ এসে গোসল করে অপারেশন করছি 120 কিলো 50 কিলো চালিয়ে এসে রেগুলারলি। আমাকে যদি 42-র কথা বলে তখনই কিন্তু তাই। বাট অ্যাজ এ ডক্টর ইউ ফিল যে সুইমিংয়ে ওয়ান গ্রুপ অফ মাসেল ইনভলভ হয়, সাইকেলে আদার গ্রুপ অফ মাসেল ইনভলভ হয়, রানিংয়ে আদার গ্রুপ অফ মাসেল ইনভলভ হয়। এই 3 মাসেলটাকে ফুল ইউটিলাইজ করতে হচ্ছে অ্যাট এ সিঙ্গেল অ্যাটেম্প, এবং কোনো গ্যাপ নাই। দ্যাটস হয় কি, যখনই 3টাকে একসাথে করা হয় বাহাদুরি শেষ। দ্যাটস আমাদেরকে একটা কন্টিনিউয়াসলি, মানে একটা আমরা বলি যে ব্রিক ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটাকে আমরা সহজ ভাষায় বলি যে, যদি ট্রেনিংয়ের ভাষা না বলি যে সহজ ভাষা বলি যে কমপ্লেক্স ট্রেনিং। লাইক আমাকে সুইমিং থেকে উঠে আমি সাইকেল চালানোর প্র্যাকটিস করেছি, সাইকেলটা রেখে আবার দোলানোর প্র্যাকটিসটা করেছি, আবার মাঝে মধ্যে সিমুলেশন করেছি, 3টাকে একসাথে করে আমি এই ট্রেনিংয়ের মধ্যে আমাকে যেতে হয়েছে। ইন্ডিভিজুয়াল ট্রেনিং করে কোনো অ্যাথলেট টিকতে পারবে না, তাকে সিমুলেশন করে কমপ্লেক্স ট্রেনিং করে করেই শরীরটাকে ওইভাবে রেডি করতে হবে। ইভেন আপনি যখন দেখবেন যে আপনি 100 কিলো সাইকেল চালানোর পরে তো পাই নড়বে না, আবার ওই পয়েন্ট দিয়ে দৌড়াবেন কোথায়, সে কিন্তু নাই, তত এনার্জি সব শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা আসলে আমার কাছে মনে হয় যে 3টা পার্টি আলাদাভাবে ইজি, একসাথে করতে হলে 3টা পার্টি এক ধরনের কঠিন আছে। তবে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ভয় পেয়েছিলাম সবচেয়ে বেশি সাঁতারে। কারণ হলো যে আমার সাঁতারে প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটে। আমি যখন বাংলা চ্যানেল পাড়ি দিতে যাই তখন আমার জাস্ট নামবো, পানিতে হাফ ডুবে গেছি, আমার চশমা নাই, ছিঁড়ে গেছে। এই ভাঙ্গা চশমা জোড়া দিয়ে বাংলাদেশের পতাকা একটা ছিল আমার সাথে, ওই পতাকার যে ফিতাটা থাকে ভাগ্যিস ওইটা আমার সম্বল ছিল, ওই ফিতাটা দিয়ে বেঁধে আমি পার হয়েছি। সেকেন্ড টাইম যেটা হয়েছে যে আমি সাঁতারের সাগরে নামবো, 3 মিনিটের মধ্যে আমার চশমা ছেড়ে গেল মালয়েশিয়ায়। পরে আমি 1 কিলোমিটার স্ট্রাগল করেছি, কোনো বহুত কষ্টে একজন আমাকে গিফট করেছে একটা মানে চশমা, সেটা দিয়ে পার হয়ে এত বেশি এক্সস্ট হয়ে গেছে আমার হার্ট রেট 180-85 উঠে গিয়েছিল। ও সে কারণে আলটিমেটলি দেখা গেল যে আমি 123 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমি এক্সস্ট হয়ে গেছি। ওই জন্য আমি একটা ভয়ে ছিলাম যে আমি একটু সুইমিংয়ে স্লো, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা আবারও ওই 2 ঘন্টা 20 মিনিটের যে কাট অফ টাইম এর মধ্যে পারবো কিনা, এরকম একটা ভয় ছিল। দেখলাম যে উল্টা ঘটনা হয়ে গেছে, আমি খুবই কনফিডেন্টলি বোল্ডলি সুইমিংটা শেষ করেছি 1 ঘন্টা 49 মিনিটে, যেটা আমার টার্গেট ছিল 2 ঘন্টা 7 মিনিট। হোয়ারএজ সাইকেলে যেটা হলো, ওখানে ফ্ল্যাট রোড, খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর রাস্তা। প্রবলেম ইজ 75% সময়ে এত বেশি বাতাসের এগেইনস্টে আমাকে সাইকেল চালাতে হয়েছে, অলওয়েজ একটা পুলিং ইফেক্ট। তো মাত্র 25% আমি পুশিং ইফেক্ট পেয়েছি। দ্যাটস ওয়াই 90 কিলোমিটার সাইকেল যাওয়ার পরে প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আমি বিপদে পড়তে যাচ্ছি, কারণ 90 কিলোমিটারের পরেই আমার পায়ের মাসেল ক্র্যাম্প করা শুরু করলো। তো ক্র্যাম্প হলে কি করতে হবে সেটাও আমাদের ট্রেনিং থাকে। লাইক আমরা 2 পা বেঁধে শুধুমাত্র হাত দিয়ে কিন্তু সাঁতার কাটা প্র্যাকটিস করেছি। একইভাবে 1 পা দিয়ে সাইকেল চালাও আমি প্র্যাকটিস করেছিলাম, যে ক্র্যাম্প করলে আরেক পা দিয়ে শুধু চালাবো। ওইটা করে 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 আমি এটা ওভারকাম করেছি, কিন্তু আমি একটু স্লো হয়ে গেছি। দ্যাটস ওয়াই সাইকেল আমার টার্গেট ছিল 6 ঘন্টা 40 মিনিট, আমার কিন্তু প্রায় 6 ঘন্টা 50 মিনিটের মতো, 50+ লেগেছে আর কি। এর বাইরে আমি আসলে A to Z আমি কনফিডেন্ট ছিলাম যে টুডে ইজ মাই ডে, এবং আমি প্রত্যেকটা সেগমেন্ট প্রত্যেকটা মিনিট ক্যালকুলেট করে করে আমি ফিনিশিংয়ে গিয়েছি, এবং আমার টার্গেট ছিল প্রত্যেকটা কাট অফ টাইমের 15 মিনিট আগে শেষ করা, এবং আমি এটা অ্যাচিভ করতে পেরেছি। কারণ সকাল 10টায় একটা কাট অফ টাইম, বিকাল 5টায় একটা কাট অফ টাইম, দুপুর 1:30টায় একটা কাট অফ টাইম, রাত 10:45 একটা 9:45 একটা কাট অফ টাইম, আবার 11টা আর একটা কাট অফ টাইম। সো আমাকে প্রত্যেকটা কাট অফ টাইমের আগেই আবার প্লেসে রিস্ক করতে হয়েছে। তো এই জন্য অ্যাজ এ হোল বলতে আমি বলবো যে সাইকেলেই 90 কিলোমিটারের পরে আমি এক ধরনের ক্র্যাম্প হওয়ার পরে আমি আসলে একটুটা হোপনেস কমে গিয়েছিল, বাট আমি এটা ওভারকাম করেছি। উইদিন 30 কিলোমিটারের মধ্যে আমি ওভারকাম করেছি। তো এই লম্বা 15 ঘন্টার মধ্যে সাইক্লিং এর ওই সময়টা বাদে আর কোনো সময় কিরকম হয়েছে যে আপনার মনে হচ্ছিল যে আপনি আশা ছেড়ে দিচ্ছেন, অথবা এরকম হয়েছে কিনা, বা তারপর সেই সময়টা কিভাবে সামলেছেন? আসলে হয় কি, আমি হচ্ছে দুটো কাজ করি। সেটা হচ্ছে যে আমি রেসের মধ্যে আমি সারাদিন জিকির করি আর না করি, আমার রেসের মধ্যে আমার মুখের মধ্যে জিকির থাকে। এটা একটা পার্সোনাল বিষয়। এটা কেন? এটা আমাকে এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন দেয়। সেকেন্ড হচ্ছে যে আমি অলওয়েজ আমার পেছনে বাংলাদেশের পতাকাটা রাখি। আমার পেছনে যে পকেটটা থাকে একটা বাংলাদেশের ছোট পতাকা আমি রাখি।
এটা আমাকে এক ধরনের ফিলিংস দেয় যে ইউ হ্যাভ টু কমপ্লিট, এটাকে তোমাকে আজকে উঠাতে হবে, দেশের জন্য উঠাতে হবে। কারণ এই খেয়াল করে দেখবেন এই ধরনের রেসগুলো হচ্ছে 50% ফিজিক্যাল, বাকি 50% কিন্তু মেন্টাল গেলা। সো আমি মেন্টালি আসলে দুই জায়গা থেকে আসলে উইন করি, এবং আমি যেহেতু আগে থেকে মানে প্রতিটা বিন্দুকে আমি হিসাব করে গিয়েছিলাম, এবং টানা 1 বছরের সাধনা আমার টোটাল ছিল, দ্যাটস ওয়াই আমি ওই কনফিডেন্ট নিয়ে ওখানে গিয়ে নেমেছি। এবং আমার নামার পর আমার একটাই শুধু ছিল যে আমি যদি সুস্থ থাকি আমি ফিনিশ করব। এবং আমার বিডি ট্রায়াথলেট নামে একটি টিম আছে, আমাকে ইনস্ট্যান্ট ওই দিন সাপোর্ট দিয়েছে, যে মাহবুব ভাই সাপোর্টার হিসেবে ওখানে ছিলেন, আমার যে কোচ ছিল, সবাই যেই পরিমাণ সাপোর্ট আমাকে দিয়েছে, আমার মনে হয় যে এই সব কিছু মিলিয়ে আমার এক বিন্দু কনফিডেন্ট একবারের জন্য আসলে ঘাটতে হয়নি। আমি যতটুকু হিসাব করেছি ততটুকু আমি অ্যাচিভ করেছি, কারণ উপরওয়ালা হয়তো বা আমাকে সেই সামর্থ্যটা দিয়েছেন। আমি আমার যারা অনুগত থাকে, আমার যারা টিমমেট থাকে, বা আমার যারা কলিগ আছে, যারা আমার কাছে ট্রেনিং হিসেবে আছে, আমি সবসময় বলি যে তুমি যদি কোনো একটা জিনিসকে অ্যাচিভ করতে চাও, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার ওটা থেকে দূরে রাখতে পারবে। কিন্তু যদি তুমি অ্যাচিভ করতে না পারো, তাহলে ধরে নেবা যে তোমার চাওয়ার মধ্যে সামান্যতম হলে দুর্বলতা ছিল। যদি চাওয়াটা তীব্র হয়, ইউ উইল ফেল নেভার এভার। আর আমি সবসময় স্ট্যাটাসও আমি দিয়েছিলাম এরকম, যে আমি কখনো ব্যর্থ হই না, মাঝে মধ্যে আমার সফলতাটা আসতে একটু দেরি হয়। সো আমি কনফিডেন্ট ছিলাম যে আমার এবার দেরি হয়ে গেছে, আমি অর্জন করতে চাই। আলহামদুলিল্লাহ আমার আসলে ওই পরিমাণ প্রবলেমটা ক্রিয়েট হয় নাই যে আমি ফিল করবো, বাট আতঙ্ক পুরোটা সেকেন্ড ছিল, কারণ সাইকেল একবার লিক হলেই শেষ। একসময় অনেকে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে, অনেকে হসপিটালাইজ হচ্ছে, অনেকের জন্য অ্যাম্বুলেন্স আসতেছে, অনেকে টায়ার ফেটে গেছে। সাইকেল চেঞ্জ করার সুযোগ না, আপনার সাইকেল আপনাকে ঠিক করতে হবে। পিছনে পড়ে গেলেন, পেছনে পড়ে গেলাম, আমি তো রিপেয়ার ঠিক করার জন্য আমি ওয়েল ট্রেন আপ, আমার কাছে সব জিনিসপত্র আমার ছিল, কিন্তু সময় তো আমার হাতে নাই, সময় দেন। আর এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কাট অফ টাইম আরো কম থাকে, সারা ওয়ার্ল্ডে 17 ঘন্টা, এখানে 15.5 ঘন্টা। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই যে এবার সাঁতারে আপনার চশমা ঠিক ছিল? এবার সাঁতারের চশমা ঠিক ছিল বলতে আমি এবার 6টা চশমা নিয়ে গেছি। আবার 2টা চশমা সাঁতারে ছিল, 2টা চশমা সাইকেলে ছিল, 2টা চশমা রানিং এ ছিল, যাতে যেন আমার এটা প্রবলেম ক্রিয়েট না করে। আচ্ছা, এই যে এত বড় একটা অর্জন আপনি করলেন, এটা আপনার নিশ্চয়ই আপনার জীবনে এবং দেশের জন্য একটা বিরাট গৌরব। তো এই চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পরের লাইফ আর আগের লাইফ, এর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পান কিনা, বা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে? ইয়েস, পার্থক্যটা আমার আসলে শুরু হয়েছে যখন আমি বাংলা চ্যানেলটা দিই। বাংলা চ্যানেলটা বলা হয় যে এটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন 16.1 কিলোমিটার, এটা আমি 6 ঘন্টা 41 মিনিটে ক্রস করেছি, এবং দুই পারে কোনো কুল নাই, মানুষ নাই, এরকম একটা অথৈ সাগরের মাঝখানে আমি সাঁতার কেটে পাড়ি দিচ্ছি একটা টার্গেটকে কেন্দ্র করে। তো ইভেন আমি 1 ফোঁটা পানি খাইনি, টোটালি মানে হাইড্রেশন মুক্ত অবস্থায় আমি পার হয়েছি। তখন আমার কাছে মনে হয়েছে যে এটাকে বলা হয় ফাইনেস্ট অ্যাডভেঞ্চার অফ বাংলাদেশ। তো আমার কাছে মনে হয়েছে যে এই বাধাটা অতিক্রম করতে পেরেছে, তার কাছে কোনো বাধাই বাধা না। তো আমার ব্যক্তিগত জীবনে বা আমার লাইফে অনেক সময় অনেক অবস্টাকল আসে, তখন আমার কাছে ফিল হয় যে এই যে অবস্টাকল, জীবনকে হাতে নিয়ে যে অবস্টাকল আমি পার করা এসব মানুষ, এটা আমার জন্য কোনো ব্যাপার না। এটা আমার প্রথম ফিলিংস হয়। সেকেন্ড আমার যেটা ফিলিংস হয় সেটা হলো যে আমি এক্সারসাইজ করি কেন, আমার স্ট্রেস কমাবে। সামনে আমার 6 মাস পরে আয়রন ম্যান আছে, এটাও একটা স্ট্রেস, তার মানে আমার আরো বিপদ হয়ে গেল। আবার আমি শুরুতে বলেছি যে এই ধরনের রেস আসলে ইনজুরিয়াস টু হেলথ। অনেক দেখবেন 100 কিলো রান করছে, আপনি হাঁটুটা চেক করে দেখবেন ভেজাল আছে, একটা অক্টোবর তারা বিপদে পড়ে। এই জন্য প্রপার ট্রেনিং লাগে। প্রপার ট্রেনিং ছাড়া আমাদের শরীর কিন্তু সত্যি মহাশয়, যদি আপনি প্রপার ট্রেনিং করেন। এখনকার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার যুদ্ধটা হওয়া উচিত ফিটনেসের, রেসের যুদ্ধ না। সো আমার শরীরের মধ্যে যে জায়গায় ঘাটতি আছে আমি সেটা আসলে পূরণ করার যুদ্ধে এখন নতুন করে নেমেছি। মনের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেটাও পূরণ করার নিয়ে, যেমন আমি ফিল করেছি যে আমার 7 ঘন্টা ঘুমানো উচিত, এটা একদম ফরজ। কারণ আমি ডাক্তার, রুগীদেরকে ওষুধ দিয়ে অপারেশন করি। বিলিভ মি, আমাকে একটা নাপা, প্যারাসিটামল, এইস যেটাই বলেন না কেন, রিসেট যে নামেই ডাকেন না কেন, একটা ওষুধ খাওয়ানো কঠিন, আমি সহজে খাই না। এবং আমি ফিল করি যে স্লিপ ইজ দ্য গ্রেট হিলার। ইভেন আমার লো ব্যাক পেন, আমি নড়তে পারছি না, সিম্পলি একটু বরফ, লম্বা একটা ঘুম দিয়ে আমি পেনটা ঠিক করার চেষ্টা করি, সর্বোচ্চ ফিজিওথেরাপি। বাট আমি মনে করি যে পারতপক্ষে ওষুধ আমি নেই না। আমার এই নতুন রিয়েলাইজেশন এইটাই
যে আমি রেসের দিকে পাগলামি না করে আমি আমার একটু ফিটনেসের জন্য কাজ করতে চাই, এবং আলহামদুলিল্লাহ সেটা আমি শুরু করেছি। ওকে স্যার, ফিটনেসের কথা যেহেতু বললেন, তো বাংলাদেশের তরুণ যারা আছে এই তরুণদের মধ্যে তো ফ্যাট গেইন করার একটা প্রবলেম এখন দেখা যাচ্ছে। আমি আপনার কাছে একটু দুইটা বিষয় জানতে চাই। এক হচ্ছে বাংলাদেশের তরুণদের ফিটনেস নিয়ে কি পরামর্শ দিতে চান, দুই হচ্ছে বাংলাদেশের যারা ডাক্তার আছে, বলা যায় হচ্ছে ডাক্তাররা নিজের শরীরের প্রতি সব থেকে বেশি কেয়ারলেস থাকে। তো তরুণ এবং ডাক্তার এই এই দুই শ্রেণীর জন্য আপনি ফিটনেস ঠিক রাখার কি পরামর্শ দিতে পারেন? প্রথম কথা হচ্ছে যে তরুণকে কোনো একজন মানুষ যদি মনে করে যে আমার বয়স 70, আমি বুড়া, সে আসলে মানে ভুল বলছে। কেউ যদি মনে করে যে আমার এই বয়সে আমি সাইকেল চালাই, সাইক্লিং তার এই বয়সে সাইক্লিং চালাইতেছে, সাইক্লিং এই বয়সে সাঁতার কাটতেছে, সাইক্লিং পুকুরের মধ্যে লাফাইতেছে, এগুলো কি করে, এই ফিল যদি যার মধ্যে সে আসলে বুড়া। ঠিক আছে? সো যে বর্তমান সময়ে প্রচলিত একটা ভালো জিনিসকে ওয়েল অ্যাকসেপ্ট করার মানসিকতা নেয়, যে মনে করে যে আমি জীবন আল্লাপাক দিয়েছেন, এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমার, এটাকে ফিট রাখার জন্য আমাকে যে আজা করা দরকার আমি করব, সেটা যদি সে এনজয় করতে পারে সে তরুণ। কারণ আমাদের সাথে দৌড়াচ্ছে 70+ অনেকেই আছেন, আমি ফিল করি যে তারা একজন 18 বছরের তরুণ। তাদের জন্য আমার সাজেশন কিছুই না, সেটা হলো যে আমি তাদেরকে কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হলো যে দৌড়াবো, সাইকেল চালাবো, সাঁতার কাটবো, দিস ইজ ট্রায়াথলেট। আমি ফিল করি যে ট্রায়াথলেট ইজ দ্য বেস্ট প্রসিডিউর। কারণ কেউ যদি সপ্তাহে সারাদিন 7 দিনে দৌড়ায় পছন্দ করবে না, 7 দিনে সাইকেল চালায় পছন্দ করবে না, 7 দিনে সাঁতার কাটে পারবে না। বাট যখন ভেরিয়েশন নিয়ে আসবে, এটা বলে ক্রস ট্রেনিং, যখন সে ক্রস ট্রেনিং নিয়ে আসবে সে এনজয় করবে। সেকেন্ড হচ্ছে যে তার ফুল বডি তখন এক্সারসাইজের মধ্যে আসবে, কিছু করার দরকার নাই, একটু জোরে হাঁটেন 40 মিনিট, দ্যাটস এনাফ। একটু ওয়ার্কআউট করেন, একটু যোগা করেন, সুযোগ করে সাঁতার কাটলেন, মাঝে মধ্যে একটু সাইকেল চালালেন, দ্যাটস মোর দ্যান এনাফ। এটা করতে পারলে কখনোই সহজে আপনার রোগ শরীরে বাসা বাঁধবে না, যদি বাসা বাঁধেও টিকে থাকতে পারবে না। তো ইভেন যদি ডাক্তারদের কথা চিন্তা করি, আমার মেডিভার্স কি স্টুডিওতে প্রোগ্রাম করে আমি জানি না, আমি একটা চ্যানেলে যখন প্রোগ্রাম করলাম আমাকে বললো যে টেবিলটা কেমন হয়, বললাম যে ডাক্তারদের প্রোগ্রাম তো চেয়ারে বসায়েন না, সামনে একটা টেবিল দিয়ে রাখবেন যাতে ভুঁড়িটা দেখা না যায়। কারণ সে বলবে যে আপনার ওজন কমাতে হবে, নাহলে হার্টের রোগ হবে, আপনার লিভারের রোগ হবে, কিন্তু তার তো একটা বিশাল বড় ওজন, তখন রোগীরা বলে যে নিজের এত ওজন, আমাকে ওজন কমাইতে বলছে। ডাক্তারও লজ্জায় পড়ে, আমরা সাধারণ মানুষও কথা বলার সুযোগ পায়। তাহলে ভুঁড়িটা ঢাকেন। কেন এটা বলছি, বাংলাদেশের সবচেয়ে আনফিট প্রজাতি হচ্ছে ডাক্তার। এদের শরীরের থেকে তো মনে অনেক বেশি চাপ, তাদের মানসিকভাবে এরা সবাই কম বেশি অসুস্থ, তার মধ্যে যদি শরীরের দিক থেকে আরও বেশি অসুস্থ। তো সেই জন্য আমার ডাক্তার সোসাইটি, তাদের কাছে দায়িত্ব থাকবে যে ওই একই কথা, যে একজন ডাক্তার হিসেবে আপনি আপনার রুগীকে ভালো রাখবেন, ইয়েস ইউ আর দ্য রাইট পারসন, এবং আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আসলে ভালো রাখছেন। কিন্তু ওই রুগীর ডাক্তার তো আপনি, তাহলে আপনাকে একটু ফিট থাকতে হবে, আপনাকে সেই যুদ্ধটা থাকতে হবে। 30 মিনিট আমাদের আবার একটা স্লোগান আছে, নিজের জন্য 1 ঘন্টা। জাস্ট প্রত্যেকদিন নিজের জন্য 1 ঘন্টা বের করার চেষ্টা করেন। খুব বেশি আয় করার তো দরকার নাই, শুক্রবারে খ্যাপ মারার দরকার নাই, এই শনিবার থেকে বৃহস্পতিবার যা পাচ্ছেন দ্যাটস এনাফ। যদি শুক্রবারে খ্যাপ মারতেই হয় তাহলে আরেকদিন একটু ফ্রি থাকেন, সপ্তাহে 5টা দিন একটু এক্সারসাইজ করেন। তাহলে হয় কি জানেন, আপনি যখন যে কাজটা করবেন না তখন আপনি অন্যকে বলতে পারবেন না। আপনি রুগীকে বলবেন যে আপনার সিগারেট খেলে হার্টের অ্যাটাক হবে, আর আপনি গিয়ে সিগারেট খাচ্ছেন, আপনার গন্ধ মুখ থেকে সিগারেটের গন্ধ, রুগী মানবে না। এই জন্য চিকিৎসক যখন ধূমপান করে আমরা লজ্জিত হই। সো আপনি যখন বলবেন যে আমি নামাজ পড়ি, তখন কে বলে আপনি আরেকজনকে বলবেন যে তুইও নামাজ পড়। আপনি যদি একটু যুদ্ধে আসেন, অন্যরাও যুদ্ধে আসবে। এটা ইভেন ইন্টারেস্টিং হচ্ছে, রুগীর সাথে একসাথে দৌড়াই মাঝে মধ্যে, কোথাও দৌড়াতে গেলে দেখা স্যার আপনি আপনার রুগী আসেন একসাথে দৌড়াই, ইটস গুড। এমন হয়েছে যে পার্কের মধ্যে দৌড়াচ্ছে, আপনি এখানে স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার আজকে সিরিয়াল আছে আমার, তাহলে আপনি এখানে স্যার এই যে আপনার চেম্বার তো শুরু হতে দেরি আছে, ওই জন্য স্যার আমি একটু পার্কে এসে হাঁটছি, এরকম দেখা হয়ে যায়। খুবই তো আমার কাছে মনে হয় যে আমরা ডাক্তাররা দেখবেন যে অনেক ডাক্তার ঠাস ঠাস করে মারা যাচ্ছে, মৃত্যু তো সবারই আছে, কিন্তু রোগে শোকে ভুকে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। কেন হবে? রোগটা তো প্রিভেন্ট করার সুযোগ আছে। সো আমরা ব্যস্ত, বাট চেষ্টা করলে আমি ফিল করি বাংলাদেশের 10% ডাক্তার আমার থেকে ব্যস্ত না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। বাট আমি ফিল করি বাংলাদেশের 100% ডাক্তারের থেকে হইলেও বেশি এখন অন্তত গত 7 বছর আমি নিজের জন্য সময় বেশি দেই।
আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ নিয়ে আর একটা দুটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এখান থেকে ফেরত আসলেন তখন আপনার সহকর্মী বা ছাত্রদের প্রতিক্রিয়া কি ছিল, ছোট্ট করে যদি। প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম, মানে এরা তাদের স্যারকে নিয়ে, তাদের কলিগকে নিয়ে, তার সিনিয়র বসকে নিয়ে ওরা এত বেশি এক্সাইটেড থাকে এবং ওরা এত বেশি এনজয় করে যে এইটা আমাকে এক ধরনের উস্কানি দেয় আবার যাওয়ার জন্য। দ্যাটস মিনস ইভেন শুধু কলিগরা না, যারা আমার ওয়েল উইশার আছে হয়তো অনেকে চিনিও না, যেহেতু অ্যাপসে লাইভ দেখা গেছে, মানে ওই দিন রাতে মনে হয় কেউ ঘুমায় নাই, শেষ রেজাল্ট দেখা পর্যন্ত অপেক্ষা করেছে, কারণ আমি তো একদম শেষ দিকে গিয়ে শেষ করেছি। দে আর সো পজিটিভ এবং আমি হ্যাপি যে আমার যারা কলিগ আছে এখানকার মধ্যে এখন রেগুলার রানার, ম্যারাথন স্পেশালিস্ট তৈরি হয়ে গেছে এবং একটা সময় আমি একাই দৌড়াতাম, এখন তারা ইভেন আমরা পুরো টিম সহ দৌড়ি, এরকম স্মৃতি আছে এবং ওইটা আমি আসলে অনেক বেশি এনজয় করি। আর আমার কাছে সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে যে আমার ভাস্কুলার টিমের সবাই মিলে যখন একসাথে এনজয় করি, একটু হাসাহাসি হচ্ছে, প্রাণ খুলে আমরা আনন্দ করছি, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সুন্দরতম দৃশ্য। কেন সুন্দরতম দৃশ্য মনে হয় যে আপনি যদি একটা সুন্দর বাগান তৈরি করেন এবং সেখানে দেখবেন যে সেই বাগানে প্রচুর পাখি এসে ভিড় করছে, মানুষজন সেখানে গিয়ে ছায়া নিচ্ছে, আপনার মধ্যে একটা দূর থেকে কিন্তু একটা শান্তি ফিল হবে। সো যেহেতু আমি এই ডিপার্টমেন্টটা একদম তিল করে আজকে তৈরি করেছি, ভাস্কুলার টিম, ছোট্ট একটা টিম 6-7 জনের থেকে আজকে প্রায় 100 জনের টিম, ওদেরা যখন একসাথে হয়ে আনন্দ করে আমাকে আসলে ওই আনন্দটা দেয়। সো ওদের অতিরিক্ত আনন্দটাই আমাকে আসলে রেগুলার উস্কানি দেয় এই ধরনের কাজে রেগুলার অংশ নেওয়ার জন্য। দ্যাটসে আবার প্রায় 6টা টার্গেট ঠিক করে আবার আগে। এর পরের টার্গেট কি? আমার এর পরে বেশ কটা টার্গেট আছে। একটা হচ্ছে যে আমার খাগড়াছড়ি আমি কখনো যাইনি, সো একইভাবে আমার খাগড়াছড়িতে আমি যাব, ওখানে আমার একটা 50 কিলোমিটার ট্রেইল আছে এই অক্টোবরে, এটা আমি দিব। ঢাকা ম্যাক্স নামে একটা সাইকেল কম্পিটিশন হবে এই অগাস্টে হাতিরঝিলে, আমি সেটাতে অংশ নিব। ন্যাশনাল সাইকেল চ্যাম্পিয়নশিপ যেটা আছে সেখানে আমি অংশ নিব। এর বাইরে বাংলাদেশে বেশ কিছু ম্যারাথন আছে, তবে এর বাইরে আমার নেক্সট বড় ইভেন্টটা হচ্ছে আমি চায়নাতে একটা 70.3 সাংহাই আয়রনম্যান হবে, ওইটাতে আমি অংশ নেব। ওকে দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের বিখ্যাত ভাস্কুলার সার্জন ডক্টর সাকলাইন রাসেলের সাথে। অনেকগুলো বিশেষণ যার নামের শেষে, আয়রনম্যান, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফিনিশার, বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার শিক্ষক, একই সাথে নিউজ প্রেজেন্টার এবং নিউজ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অনেকগুলো বিশেষণ যার সাথে, সেই ডক্টর সাকলাইন রাসেলের সাথে আমরা কথা বলছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ মেডি ভয়েসের সাথে থাকার জন্য। ভিন্ন কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডি ভয়েসের সাথেই থাকুন।